হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগত স্যার। প্রত্যেক দিনের ন্যায় আজকেও এসে গেছি এমসিকিউ নিয়ে। তবে আজকে এমসিকিউর পার্টটি রয়েছে স্পেশালি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই চ্যাপ্টার থেকে। আমরা ফিলসফি কমপ্লিট করেছি, আমরা সাইকোলজি কমপ্লিট করেছি, আজকে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো স্টুডেন্টস সবাই ভালো আছো নিশ্চয়ই। আমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো, নতুন করে ক্লাস শুরু করো। আবার যারা একদম আমার ক্লাসে নতুন এসে গেছে, একদম যারা এই মাত্র দেখা শুরু করেছে, তাদের জন্য একটাই কথা বলার থাকবে যে স্বাগতস এডুকেয়ার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। স্বাগতস এডুকেয়ার, স্বাগতস এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও সবাই। যারা করে নেবেন তারা টাইম টু টাইম ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো পেতে গেলে স্পেশালি যেটা করতে হবে যে শুধু আমার এই ক্লাসটাকে আজকের ক্লাস, এর আগে অনেক ক্লাস হয়ে গেছে, 35 অনেক অনেক আছে ক্লাস। সব ক্লাসগুলো দেখতে গেলে অবশ্যই ইউটিউবের প্লে লিস্টে চলে যেতে হবে। প্লে লিস্টে গিয়ে সার্চ করলে যত ক্লাস নিয়েছি প্রথম থেকে সব একদম লেকচার ধরে ধরে সব লেখা রয়েছে। 1, লেকচার 2, এরকমভাবে সব সাজানো রয়েছে একটা। এটা এই তো বললাম এমনি রেকর্ডিং ক্লাসগুলো। এছাড়া এখানে দুটো সিস্টেমে চলে আমার ক্লাসটা। প্রত্যেক সপ্তাহে চলে কি, একটি থাকে থিওরি ক্লাস, আর একটি থাকে এমসিকিউ মক টেস্টের উপর ক্লাস। এইটা ছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টার সময় লাইভ ক্লাস থাকে। সেখানে প্রত্যেকটি চ্যাপ্টারের যারা এসএলএসটি, যারা পিএসসি স্কুল মাস্টার্স, যারা অন্য স্টেটের জন্য এডুকেশন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য এই ক্লাসগুলো স্পেশালি। এই ক্লাসগুলো এমসিকিউ মক টেস্টগুলো এই সম্পর্কিত। আর যা থিওরি যা কিছু রয়েছে সব বিভিন্ন এডুকেশন সাবজেক্ট রিলেটেড, যাদের যা লাগে, যে স্কুল কলেজ যারা যেখানেই পড়ে, সিলেবাসে যা রয়েছে তাদের নিশ্চয়ই এটা হেল্প করবে। তো অবশ্যই সবার জন্য আগামী বৃহস্পতিবার একটা লাইভ ক্লাস থাকছে, নিশ্চয়ই সবাই আসছো, সবার সঙ্গে দেখা হবে। এসো, ভালো অনেকেই আছে, সবার সঙ্গে দারুণ। ওখানে আমরা একটা 60 পুরো, এবারে তো প্রত্যেকটা এসএলএসটিতে 60 করে কোশ্চেনের উপর এক্সাম হবে। তাই আমার প্রত্যেক ইউনিটে 60 করে কোশ্চেন আইটেম নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টার সময় লাইভ ক্লাসে উপস্থিত হই। তো আশা করি সবাই ওই দিন থাকবে, আসবে, নিশ্চয়ই লাইভ ক্লাসে দেখা হবে। তো লাইভ ক্লাসে জয়েন করতে গেলে স্বাগতস এডুকেয়ার চ্যানেলটাতে গেলেই ওই বিকেল 5টার সময় অটোমেটিক জয়েন হয়ে যাবে। স্বাগতস এডুকেয়ার চ্যানেলটাতে গেলেই, এই চ্যানেলটাতে গেলেই সাবস্ক্রাইব করা থাকলো, এই চ্যানেলটাতে গেলেই অটোমেটিক লাইভ ভেসে উঠবে, আমার ক্লাসে জয়েন হতে পারবে। যাই হোক, এগুলো ক্লাস সম্পর্কিত, ক্লাসের বাইরে সম্পর্কিত কিছু কথা ছিল। তো এখন আমরা একদম সরাসরি চলে যাব ক্লাসের মধ্যে। আজকের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে প্রশ্ন। তো তার আগে গত লাস্ট ক্লাসের যে মক টেস্ট ছিল, এমসিকিউ ছিল 30 কোশ্চেন, সেই এমসিকিউ লাস্ট 30 নাম্বার কোশ্চেনটা ছিল হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কের কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার বি। অনেকেই কমেন্ট করেছো, যারা এই ক্লাসটা জয়েন করেছেন বা করছো, যারা আছো আমার সঙ্গে, তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, ক্লাস দেখাকালীন অবশ্যই লাইক করো। লাইক, তাহলে আমি ভাববো কি যে তোমরা আমার ক্লাসটা দেখছো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। সাবস্ক্রাইব তো করবেই, তাহলে ক্লাসগুলো পরপর যা আসবে অবশ্যই কাছে পৌঁছে যাবে, সবাই পেয়ে যাবে। ওকে, চলো স্টার্ট নাও সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো গতদিনে যেটা ছিল, পেজ সামারের কথা বলেছিলাম। পেজ সামার যে বলেছিলেন, পেজ সামারের 4টি ভাগ ছিল। একটা হচ্ছে পি, পি ফর পিকনিক, এ ফর অ্যাস্থেনিক, ডি ফর ডিসপ্লাস্টিক বা হাইপোপ্লাস্টিক, পি এ ডি এ অ্যাথলেটিক।
এই অ্যাথলেটিক গোষ্ঠীর মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সুঠাম দেহের অধিকারী, দৃঢ় মানসিকতার অধিকারী, আর দৈহিক সামর্থ্য দিক থেকে একদম সুন্দর। তো যাই হোক, অ্যান্সারটা সবাই পেয়ে গেছে। চলো এরপর আজকের একদম সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ক্লাস। প্রথম প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান, এটা কোন দেশের স্লোগান? ইচ ওয়ান টিচ ওয়ান, প্রত্যেককে একজনকে শেখাও। আমি একজনকে শেখাবো, ও একজনকে শেখাবে, সে একজনকে শেখাবে, এইভাবে প্রত্যেকে যদি প্রত্যেককে শেখাই তাহলে আমরা আমাদের দেশকে একদম নিরক্ষরতা থেকে দূর করতে পারবো। এটা কোন দেশের স্লোগান? জাপান, চীন, ভারতবর্ষ, আমেরিকা। ইচ ওয়ান টিচ ওয়ান সিমস টু বি দ্য স্লোগান অফ হুইচ কান্ট্রি? জাপান, চায়না, ইন্ডিয়া, আমেরিকা? অবশ্যই এটা ভারতবর্ষের স্লোগান। সবাই জানে ইচ ওয়ান টিচ ওয়ান, প্রত্যেকে একজনকে শেখাও। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আবুল কালাম আজাদ বয়স্ক শিক্ষাকে কি নামে আখ্যায়িত করেছেন? আবুল কালাম আজাদ বয়স্ক শিক্ষাকে কি নামে আখ্যায়িত করেছেন? বার্ধক্যের শিক্ষা, সামাজিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, না সব কয়টি? তবে একটা কথা বলি, আমার এই ক্লাস দেখার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ক্লাস করতে হবে, একটা খাতা একটা কলম নিয়ে বসে পড়ো। খাতা কলম নিয়ে একটা অবশ্যই বসবে। কোশ্চেন নাম্বার 1 এ বি সি কি হলো কারেক্ট করবে। কোশ্চেন নাম্বার 2 এ বি সি টি কি হলো কারেক্ট করবে। এইরকম ভাবে আশা করি সবাই মেনটেন করে খাতা নিয়ে বসবে এবং লাস্ট কতগুলো কোশ্চেন অ্যান্সার কারেক্ট করতে পেরেছো সেটা আমার এই লাস্ট ক্লাসের লাস্টে কমেন্ট করে যাবে। সে যখনই ক্লাসটা দেখবে তখনই কমেন্ট করবে। এই কমেন্টের জন্য আমি ভাববো তোমাদের উপকারে লাগছে, আমি পরবর্তীকালে আরো অনুপ্রাণিত হব এই ধরনের ক্লাসের জন্য, আরো ভাবতে থাকবো। যাই হোক, আবুল কালাম আজাদ বয়স্ক শিক্ষাকে কি নামে আখ্যায়িত করেছেন? ওল্ড এজ এডুকেশন, সোশ্যাল এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন, অল অফ দেম? অবশ্যই এটা সামাজিক সোশ্যাল এডুকেশন সিস্টেম। বয়স্ক শিক্ষার আরেক নাম তাই সামাজিক শিক্ষা। বয়স্ক শিক্ষা মানে হচ্ছে সামাজিক শিক্ষা। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠানে সকলের সমান সুযোগ দেওয়ার জন্য কোঠারি কমিশন কোন ধরনের ব্যবস্থাকে প্রাসঙ্গিক বলে মনে করেছেন? কোঠারি কমিশন বলেছে, কোঠারি কমিশন হয়েছে 1964 থেকে 66, এটা সবাই জানি আমরা। ডক্টর ডিএস কোঠারির সভাপতিত্বে এই কমিশন হয়েছিল। এই কমিশনের মূল কথা কি ছিল? যে প্রি প্রাইমারি এডুকেশন থেকে একদম হায়ার এডুকেশন পর্যন্ত সকল শিক্ষার ব্যবস্থা সুন্দরভাবে কমিশনে বলা ছিল। কখন, কিভাবে, কত সময় ধরে, কোন বয়সের বাচ্চারা পড়বে, তার পাঠ্যক্রম কি হবে, সবটা পুঙ্খানুপুঙ্খ বলা ছিল। তো সেই দিক থেকে যদি বলি তাহলে এই কোঠারি কমিশন সকলের সমান সুযোগ দেওয়ার জন্য তাহলে কোন ধরনের শিক্ষাকে প্রাসঙ্গিক বলে মনে করেছেন? কমন স্কুল সিস্টেম, কমন হেলথ সিস্টেম, কমন ইউনিট, আর কমিউনিকেশন। What kind of system did the Kothari Commission consider relevant to provide equal opportunity to all in educational institution? Common school system, common health system, common unity, communication? অবশ্যই কমন স্কুল সিস্টেমের কথাই বলেছেন। একই রকম একটা সিস্টেমের কথা বলেছেন, সবার জন্য সমান হবে, কোনো রকম ভাবে পৃথকের কোনো ব্যাপার থাকবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সমাজে যদি প্রাথমিক শিক্ষাকে ব্যাপক এবং বিস্তৃত করা হয় তাহলে কি দেখা যাবে? If primary education is made widespread and extensive in the society, then it will be seen, তখন আমরা কি দেখব? নিরক্ষরতা বৃদ্ধি পাচ্ছে, ইলিটারেসি ইজ ইনক্রিজিং। সাক্ষরতা বৃদ্ধি পাচ্ছে, লিটারেসি ইজ ইনক্রিজিং। নিরক্ষরতা হ্রাস পাচ্ছে, ইলিটারেসি ইজ ডিক্রিজিং, না অল অফ দেম, সবকটা? প্রাথমিক শিক্ষা যদি ব্যাপক এবং বিস্তৃত করা হয় বলার কোনো অবকাশ নেই, নিরক্ষরতা হ্রাস পাবে, নিরক্ষরতা কমে যাবে, তার মানে সাক্ষরতা বৃদ্ধি পাবে। এখন কেউ এটাই তো বলতে পারে সাক্ষরতা বৃদ্ধি পাবে, সাক্ষরতা তখনই বাড়বে নিরক্ষরতা হ্রাস পেলে, নাকি? তো এই জন্য আমি নিরক্ষরতা হ্রাসের কথা প্রথমটা বলেছি। এগুলো একটু দ্বন্দ্বের সৃষ্টি তৈরি করতে পারে মনের মধ্যে। নেক্সট, ভিইসি, এটা সবাই জানে, যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে নিশ্চয়ই সবাই জানে। ভিইসি এখন প্রত্যেকটা প্রাইমারি এডুকেশনের সঙ্গে রিলেটেড। এটাকে বলে ভিলেজ ইকোনমিক কমিটি, ভাইটাল এডুকেশন কমিটি, ভিলেজ এডুকেশন কমিটি,
village education system. What is the full name of VEC? Village Economy Committee, Vital Education Committee, Village Education Committee and Village Education System. অবশ্যই ভিইসি, ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট, তুমি যে এলাকায় থাকো সে এলাকায় বেশ কিছু মানুষ নিরক্ষর আছে, এক্ষেত্রে তোমার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? ধরো তোমার আশেপাশে বেশ কিছু মানুষ ইলিটারেট আছে, নিরক্ষর আছে, প্রথম পদক্ষেপ তোমার কি হওয়া উচিত? সর্বশিক্ষা অভিযানের আয়ত্তায় তাদেরকে আনতে হবে, প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে, তাদের ইংরেজি এবিসিডি শেখাতে হবে, না বয়স্ক শিক্ষায় অনুপ্রাণিত করতে হবে? কোনটা পারফেক্ট হবে? সবকটাই করা যায়, কোনটা পারফেক্ট হবে? In the area where you live, there are several illiterate people. What should be your first step in this regard? Bringing in the Sarvashikha Abhiyan, motivating primary education, motivating English language education and motivating adult education system, adult education. তো কোনটা আমরা করব? অবশ্যই বয়স্ক শিক্ষা অনুপ্রাণিত করতে হবে, তবেই সবাই এর মধ্যে শিখতে পারবে। কারণ বিভিন্ন স্টেজের মানুষ তো আছে না, শুধু ছোট বাচ্চা বা এরকম ভাবলে তো হবে না, অনেক এজের মানুষ আছেন, 60 অ্যাবাভ আছেন, কেউ 50 আছে, কেউ 35 আছে। তার মানে কি অ্যাডাল্ট এডুকেশনের মধ্যে যদি আনি তাহলে বয়স্ক শিক্ষার মধ্যে আনলে সবটাই কভার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 7, বর্তমান দিনে নারী শিক্ষা অনেকখানি এগিয়ে, মানে দ্য রিজন হোয়াই উইমেন এডুকেশন ইজ সো অ্যাডভান্স টুডেজ, এটা কারণটা কি? নারীদের জন্য বিশেষ বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা, স্পেশাল স্কলারশিপ সিস্টেম ফর উইমেন, নারী শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী ব্যবস্থা করেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ সেট আপ কন্যাশ্রী টু এনকারেজ উইমেন্স এডুকেশন, নারীদের শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য পিতামাতার মধ্যে মনোবল বাড়ানো হয়েছে, ইনক্রিজিং করানো হয়েছে, মনোবল বাড়ানো হয়েছে। Parents have been encouraged to encourage women's education, না all of them, সব কটা? কোনটা থেকে মনে হয় যে বর্তমান দিন নারী শিক্ষা অনেকখানি এগিয়ে? তার কারণ কি, মানে এগিয়ে গেছে, এর পেছনের কারণগুলো কি ছিল? এই কারণে এগিয়ে গেছে, নারীদের জন্য বিশেষ স্কলারশিপ রয়েছে, নারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্যাশ্রী প্রকল্প দিচ্ছে, নারী শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য পিতামাতার মধ্যে একটা মনোবল বাড়িয়েছে, সবকটাই, সবকটাই হবে অ্যান্সার। অবশ্যই সবকটাই তো উদ্বুদ্ধ করেছে নারীদের জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়? অনেকগুলো রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ থিঙ্ক ইজ রিলিভেন্ট ইন দ্য ফিল্ড অফ হায়ার এডুকেশন? বুক ফেয়ার, বুক ব্যাংক, লাইব্রেরি, অল অফ দেম। কোনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনটি প্রাসঙ্গিক বলে মনে হয়? অবশ্যই বুক ব্যাংক, বুক ব্যাংকটা প্রাসঙ্গিক। বুক ব্যাংক এটা উচ্চশিক্ষার জন্য সাধারণত যারা বই কিনতে পারছে না, ধরো তাদের ইকোনমিক্যাল কন্ডিশন নট সো বেটার, তারা কি করবে? তারা কি তাহলে পড়া থেকে বাইরে চলে যাবে? তারা কি সমাজ থেকে মানে কিছু নিতে পারবে না? তাদের শিক্ষার আগ্রহ থাকলে কেউ তারা সম্ভব নয়, তারা এগোতে পারবে না। সেই বুক ব্যাংকটা কি? অ্যাকচুয়ালি বুক ব্যাংকটা হচ্ছে সাধারণত উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য, যাদের মধ্যে মোটামুটিভাবে ট্যালেন্ট আছে বাট ইকোনমিক্যাল কন্ডিশন নট সো বেটার, ভালো না, তাদের জন্য এই ধরনের বুক ব্যাংক খুব হেল্প করে। এটা একটা ব্যাংকিং সিস্টেম। ব্যাংকে কি হয়? ব্যাংকে সবাই যায়, গিয়ে তারা কি করে? ব্যাংকে সবাই টাকা পয়সা রেখে আসে, তাই না? ব্যাংকে গিয়ে সবাই কি করে? টাকা পয়সা রেখে যায়। মানুষজন যায়, গিয়ে টাকা পয়সা রাখে, সবাই প্রত্যেক মানুষজন গিয়ে তারা টাকা পয়সা রেখে চলে আসে। তো এখন কথা হলো, প্রত্যেক মানুষ গিয়ে ব্যাংকে টাকা জমা দেয়, আবার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলেও কেউ কেউ। তার মানে কোনো মানুষ আছেন যারা কি করছেন? ব্যাংকে গিয়ে টাকা পয়সা দিচ্ছে না, টাকা পয়সা আবার নিচ্ছে। ঠিক সেম কনসেপ্ট বুক ব্যাংকে লাগাও। বইগুলোকে ওরা একটা নির্দিষ্ট জায়গায় রাখলো, সেখানে যাদের প্রয়োজন বইগুলোকে নিল, আবার যাদের প্রয়োজন বইগুলোকে ফেরত দিল। এইভাবে দেওয়া নেওয়া করে চলে। সাধারণত উচ্চশিক্ষায় এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? এটা হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, হতে পারে মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করবে, সাধারণ এডুকেশন সিস্টেমও হতে পারে, আইন শিক্ষায় হতে পারে, মানে ল নিয়ে পড়াশোনা করলে সব ক্ষেত্রেই হতে পারে, জেনারেল এডুকেশন সিস্টেমও তাই। নেক্সট, সোসাইটি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন।
কথাটি কে বলেছে? সোসাইটি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, কথাটি বলেছেন মরিস জিনসবার্গ, ডুরখিম, অকমান নিমকভ, রেমন্ড। হু সেড দ্য ফ্রেজ সোসাইটি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন? মরিস জিনসবার্গ, ডুরখিম, অকমান নিমকভ, রেমন্ড। হু সেড দ্যাট? এটা বলেছেন ডুরখিম। সোসাইটি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন। সমাজ কিছুই না, সমাজ হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা মানে সায়েন্টিফিক একটা ইনস্টিটিউশন, সায়েন্টিফিক বৈজ্ঞানিক একটা প্রতিষ্ঠান। নেক্সট, কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য একটি বাড়ি কিনলেন সুরভি। প্রায় 10 বছর ধরে সেখানেই সে বসবাস করছে। হ্যাঁ, সেখানেও পাড়া প্রতিবেশী রয়েছে। এটি মানবিক সম্পর্কের বিচারে কোন ধরনের জনবসতি? বংশানুক্রমিক, জাতিগত, অবস্থানগত বা লৌকিক, না সহযোগী বা জনবসতি? সুরভি brought a house for the convenience of commuting to work. She has been living there for almost 10 years. সেখানে 10 বছর সে রয়েছে। There also never had a, সেখানে প্রতিবেশী রয়েছে। What type of settlement is this? In terms of human relationship, মানব সম্পর্কের দিক থেকে আমরা দু ধরনের এই বসতি দেখতে পাই, একটা হচ্ছে বংশানুক্রমিক আর হচ্ছে অবস্থানগত বা লৌকিক। তার মানে জেনেটিক অ্যান্ড লোকেশনাল আর সেকুলার, এই দুটো জায়গা থেকে অ্যান্সার হবে। লোকেশনাল হবে বা অবস্থানগত বা লৌকিক হবে, তাই না? এই ছিল একটা ব্যাপার কোশ্চেন, খুব দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে এবার একটু ভাববার ছিল। তাই হোক, কোনটি সমাজ শারীরবৃত্তের অন্তর্ভুক্ত নয়? হুইচ ইজ ফলোইং ইজ নট ইনক্লুডিং ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার? না বলছি আমি, বলছি সোশ্যাল মরফোলজি। না, ইংরেজিটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অন্তর্ভুক্ত নয়। সোশ্যাল, এটা এমিল ডুরখিম বলেছেন এই কথাটা। ডুরখিম বলেছেন চারটে, মানে একটা হচ্ছে সোশ্যাল ফিজিওলজি, না সরি, PHISO, সোশ্যাল ফিজিওলজি, আর হচ্ছে সোশ্যাল মরফোলজি, এবং লাস্ট হচ্ছে জেনারেল সোশিওলজি। এই তিনটে ভাগে ভাগ করেছেন এমিল ডুরখিম। তো প্রথম ভাগটাতে রয়েছে সোশ্যাল ফিজিওলজি। সেই সোশ্যাল ফিজিওলজিতে যেটা বলবো, অ্যাকচুয়ালি কি জানো তো, সোশ্যাল ফিজিওলজিতে তিনি কতগুলো স্ট্রাকচারের কথা বলে দিয়েছিলেন এমিল ডুরখিম। এখন আমাদের প্রশ্ন হলো যে এইখানের মধ্যে তাহলে কোনটার মধ্যে অন্তর্ভুক্ত নয় কথাটা কিন্তু রয়েছে, এটা ভাইটাল পার্ট। হ্যাঁ, অবশ্যই আয়তন নয়, তাই না? আয়তনটা নয়, কিন্তু আর বাকিগুলো কি তাহলে একটু বলি। আর বাকিগুলো ধর্ম, রিলিজিয়াস, এথিক্স, ল অ্যান্ড ইকোনমি। ধর্ম, নীতি, আইন এবং অর্থনীতি, এগুলো সবকটাই কিন্তু শারীরবৃত্তের অন্তর্ভুক্ত। তাহলে আয়তনটা কার অন্তর্ভুক্ত? লোকেশন, পপুলেশন, ভৌগোলিক অবস্থান, যেটা বলছিলাম, লোকেশন, পপুলেশন, ডেনসিটি, এগুলো হচ্ছে সোশ্যাল মরফোলজির অন্তর্গত। তার মানে এটা হচ্ছে সোশ্যাল ফিজিওলজি। শারীরবৃত্তটা ইংরেজিটা ভালো হবে ফিজিওলজি, হ্যাঁ, FIGIOLOGY, সোশ্যাল ফিজিওলজি এমিল ডুরখিমের মতে, ঠিক আছে? তাই আয়তনটা নয়। নেক্সট কোশ্চেন, যে গোষ্ঠীর সদস্যদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সদস্যরা কাজে, কর্মে, চিন্তা ভাবনায় স্বাধীনতায় উপলব্ধি করে, তাদের কি বলে? বিধিবদ্ধ গোষ্ঠী, অবিধিবদ্ধ গোষ্ঠী, ঐচ্ছিক গোষ্ঠী, সব কটা। A group in which there is no control over its member and the members feel freedom in their actions and thought is called formal group, informal group, optional group, all of them. কোনটা হবে? অবশ্যই অবিধিবদ্ধ গোষ্ঠী। এটা কেন? বিধিবদ্ধ আর অবিধিবদ্ধটা কি?
যে গোষ্ঠীর সদস্যদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে, তাদের কাজে কর্মে চিন্তা ভাবনা নিজেরা যা করবে তা কিছু করতে পারবে না, এটাকে বলছে বিধিবদ্ধ গোষ্ঠী। কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান, কোনো খেলার দল, তারা কিন্তু নিজেরা যা খুশি করতে পারবে না, তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে আসতে হবে। এটা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী। অবিধিবদ্ধ গোষ্ঠী কি, এর কোনো স্ট্রাকচার নেই, হয়েছে, স্ট্রাকচার নেই। ধরো তারা তাদের মতো করে একটা ভাবলো, এইরকম গ্রুপ যখন হবে, ধরো একটা সমাজ সেবামূলক গোষ্ঠী, তারা স্বাধীনভাবে কাজ করে, কারোর উপর চাপ ফেলে না, তো সেক্ষেত্রে যে হবে সেই গোষ্ঠীটা হচ্ছে অবিধিবদ্ধ গোষ্ঠী। আমার এক ফ্রেন্ড, সে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত এবং কলেজে তিনি স্যাক টিচার। তো সেই ম্যাডাম কি করছেন, ক্লাসে পড়ানোর সাথে সাথে দুটো কাজ করছেন, আর একটা কাজ করছেন কি, সমাজ সেবামূলক কাজ। এই ক্লাসে যেটা পড়াচ্ছেন আমাদের দিদিমণি, তার মানে সেই ক্লাসের পড়ানোটা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী, ক্লাসের ছাত্রের দলের সঙ্গে যেটা রয়েছে এবং স্টাফেদের মধ্যে রয়েছে বিধিবদ্ধ, এটা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী। আর একটা রয়েছে অবিধিবদ্ধ গোষ্ঠী, যে তাদের একটা সামাজিক সোশ্যাল ওয়ার্কের একটা কাজ রয়েছে, সমাজ সেবা করে, সেখানে কেউ জোর করে চাপিয়ে দেয় না। ক্লাস করার পর কোনোদিন 5টার সময় যায়, কোনোদিন 7টার সময় যায়, কোনোদিন সকালবেলা যায়, কোনোদিন রাত্রি হয়ে যায়, যখন যেটা দরকার তখন চলে যায়, কোনো কন্ট্রোল নেই, কিন্তু সমাজ সেবা করে। এটা হচ্ছে অবিধিবদ্ধ গোষ্ঠী। যাই হোক, নেক্সট, সিএইচ কুলি গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছে? সিএইচ কুলি গোষ্ঠীকে মূলত আমরা দেখেছি 2 ভাগে ভাগ করেছে। এর আগে আমি কিন্তু, এর আগে যে মক টেস্ট ছিল, মানে কি বলে ওই একটা বড় যে ক্লাস ছিল, সেই ক্লাসে কিন্তু আমি এগুলো স্পষ্ট করে বলেছি, সবাই নিশ্চয়ই এটাকে মানে এই জায়গাগুলো নোটিস করেছে। তো এখানে একটু অন্যরকম ভাবে আবার বলছি, তার মানে সিএইচ কুলি গোষ্ঠীকে মোটামুটি 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি, কুলির ভাগটা 2 রকম বলেছিলাম, একটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ, ওকে, আর হচ্ছে অন্যান্য গোষ্ঠী। অন্যান্য গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠীর কথা তাহলে প্রথম সিএইচ কুলি বলেন, এবং অন্যান্য গোষ্ঠী, এই দুটো ভাগে ভাগ করেছিল। নেক্সট, সিএইচ কুলি গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করলো? 2 ভাগে। নেক্সট, সামাজিক পরিবর্তনের পদ্ধতি হিসেবে আধুনিকীকরণ প্রক্রিয়ার সঙ্গে আমরা মিল খুঁজে পাই কোথায়? শিল্পায়ন, নগরায়ন, পশ্চিমীকরণ, সংস্কৃতায়ন। শিল্পায়ন, নগরায়ন, পশ্চিমীকরণ, সংস্কৃতায়ন, এটার সঙ্গে সামাজিক পরিবর্তনের পদ্ধতি হিসেবে আধুনিকীকরণ প্রক্রিয়ার সঙ্গে আমরা মিল খুঁজে পাই কোথায়? We find similarities with the modernization process as a method of social change in industrialization, urbanization, westernization, সংস্কৃতাইজেশন। অবশ্যই আমরা সামাজিক আধুনিকীকরণের সঙ্গে ওয়েস্টার্নাইজেশনের মিল পাই, পশ্চিমীকরণ, ওয়েস্টার্ন কালচারের জিনিসগুলোকে আমরা আত্মস্থ করার চেষ্টা করি, তাই মডার্নাইজেশনের সঙ্গে ওয়েস্টার্নাইজেশনের মিল খুঁজে পাই। এই ওয়েস্টার্নাইজেশনের কথা প্রথম বলেছিলেন এম.এন. শ্রীনিবাস, এম.এন. শ্রীনিবাস, হয়েছে। আধুনিকীকরণের কথা বলেছিলেন ড্যানিয়েল লার্নার, ড্যানিয়েল লার্নার, ওকে। যাই হোক, সুজয় কোম্পানিতে জব করে, তিনি স্কুল সার্ভিস দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হলেন, একে কি বলে? কোশ্চেনটা ভালো করে পড়ো। সুজয় কোম্পানিতে জব করে, তিনি স্কুল সার্ভিস দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হলেন, একে কি বলে? আধুনিকীকরণ, পশ্চিমীকরণ, নগরায়ন, সামাজিক বিচলনীয়তা। সুজয় ওয়ার্ক ইন দ্য কোম্পানি, he became a teacher in the higher education school with school service. What is this called? Modernization, westernization, urbanization, social mobility. অবশ্যই এটা সোশ্যাল মোবিলিটি, সামাজিক বিচলনীয়তা, সামাজিক, এটা আপওয়ার্ড মোবিলিটি। সে এই জায়গায় ছিল, তার পদটাকে আরো বেটার করলো, হায়ার করলো, এটা আপওয়ার্ড মোবিলিটি, আপওয়ার্ড মোবিলিটি, ওকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তনের কোনটি মানে প্রযুক্তিগত উপাদান? হুইচ ইজ দ্য টেকনোলজিক্যাল এলিমেন্ট ইন সোশ্যাল চেঞ্জ? পাশ্চাত্য বিজ্ঞান,
চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, ন্যায় নীতি, আদর্শ, মূল্যবোধ। ওয়েস্টার্ন সায়েন্স, থিঙ্কিং, আইডিয়ালস, জাস্টিস, প্রিন্সিপাল, আইডিয়ালস অ্যান্ড ভ্যালুস। কোনটা সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদান? অবশ্যই দেখা যাক। নেক্সট, এটা পাশ্চাত্য বিজ্ঞান, আর বাকিগুলো এখানে প্রযুক্তিগত প্রযুক্তিগত উপাদান, এগুলো হচ্ছে কালচারাল ফ্যাক্টর। এটা হচ্ছে প্রযুক্তিগত উপাদান এবং কারিগরি। এটার আবার মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে। তাহলে সামাজিক পরিবর্তনে বেশ কিছু উপাদান রয়েছে। প্রথমটা হচ্ছে, তাহলে কোন উপাদান বললাম? প্রথমটা হচ্ছে প্রযুক্তিগত উপাদান, আর এই বাকি তিনটে হচ্ছে সৃষ্টিগত উপাদান বা কালচারাল সৃষ্টিগত উপাদান। ঠিক আছে, নেক্সট, সমাজনীতিমূলক পদ্ধতি মূল বিচার্য বিষয় কোনটি? সোশিওমেট্রি বলে, হ্যাঁ, সোশ্যাল পলিটিক্যাল মেথড নয়, সোশিওমেট্রিক মেথড। সোশিওমেট্রিক মেথড, সোশিওমেট্রিক মেথড কোনটাকে বলবো? এখানে মানে কোনটি মূল বিচার্য বিষয়? সামাজিক সম্পর্কহীনতা, এখানে সামাজিক সম্পর্কের কোনো ব্যাপারই নেই। সামাজিক যোগাযোগ রয়েছে এখানে দারুণ, হ্যাঁ, দারুণ একটা গুড রিলেশনশিপ, কমিউনিকেশন রয়েছে। গ্রহণ বর্জন নীতি রয়েছে এখানে, অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করবে না, মানে এর উপর ভিত্তি করে রয়েছে। সামাজিক গোষ্ঠী রয়েছে। কোনটা হবে? হোয়াট ইজ দ্য মেন ইস্যুজ অফ সোশ্যাল মেট্রিক মেথড? তাহলে এটা হবে সোশ্যাল আইসোলেশন, সোশ্যাল কন্ট্যাক্ট, এক্সক্লুশন পলিটি, আর এটা হচ্ছে সোশ্যাল গ্রুপ। তো এখানে যাই অ্যান্সার দেওয়া থাক, এখানে আমি একটা অ্যান্সার বলবো, সেটা হচ্ছে দুটোই হবে। সেটা দুটোই হবে। কি কোন দুটো হবে? একটা হচ্ছে, চলো আমি বলছি, একটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন, সামাজিক সম্পর্কের হীনতা, কেউ তাকে পছন্দ করে না। আর হচ্ছে গ্রহণ এবং বর্জনের নীতি, এক্সক্লুশন পলিসি। গ্রহণ এবং, এই দুটো কিন্তু অ্যান্সার হবে, একটু ভাববার বিষয়। সোশিওমেট্রিক মেথডটা সমাজনীতিমূলক, এমএল নর্থয়ের যে সমাজনীতিমূলক পদ্ধতি ছিল, সেখানে ছেলে মেয়ে এরকম ভাবে ভাগ করা ছিল, তার ভিত্তিতে এখানে করা হয়েছে। ওকে, গ্রহণ বর্জনের ব্যাপার রয়েছে। নেক্সট, হিন্দুত্বের মধ্যে অবস্থানকারী জনগোষ্ঠী যারা নানা ধরনের আর্থসামাজিক এবং শিক্ষামূলক দিক থেকে পিছিয়ে থাকে, নানা ধরনের সামাজিক যন্ত্রণায় ভোগে, তাদেরকে আমরা কি বলবো? তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, সব কয়টা। দ্য কমিউনিটিজ ইন হিন্দুত্বা who are backward in various socio-economic and educational aspects and suffer from various social pain and fault, তাদের কি বলবো? শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অল অফ দেম। কোনটা বলবো আমরা? অবশ্যই তাদের বলবো শিডিউল্ড কাস্ট। হিন্দুত্বের মধ্যে অবস্থানকারী জনগোষ্ঠী, আর্থিক সামাজিকভাবে শিক্ষামূলক দিক থেকে পিছিয়ে নানা ধরনের সামাজিক যন্ত্রণায় ভোগে, তাদের বলি তপশিলি জাতি। তপশিলি উপজাতি কারা? হিন্দুত্বের মধ্যে অবস্থান করে না, হিন্দুত্বের বাইরের অবস্থানকারী জনগোষ্ঠী, নানা ধরনের আর্থসামাজিক এবং শিক্ষামূলক দিক থেকে পিছিয়ে নানা ধরনের সামাজিক যন্ত্রণায় ভোগে, তাদের বলবো শিডিউল্ড ট্রাইব। নেক্সট, উলম্ব বিচলনীয়তা ক্ষেত্রে কোন উপাদানগুলি সাহায্য করে? হুইচ ফ্যাক্টর হেল্প ইন ভার্টিক্যাল মোবিলিটি? নগরায়ন, শিল্পায়ন, প্রযুক্তির বিস্তার, সব কয়টি। আরবানাইজেশন, এক্সপ্যানশন অফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, স্প্রেড অফ টেকনোলজি, অল অফ দেম। স্প্রেড অফ টেকনোলজি, অল অফ দেম। নগরায়ন, শিল্পায়ন, আমি একটা এর আগের প্রশ্নটা এই প্রযুক্তি বিস্তারের কথা বলেছিলাম, তাহলে নগরায়ন, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর টেকনোলজি, এই সব কটাই কিন্তু তাহলে উলম্ব বিচলনীয়তা, দ্যাটস মিন ভার্টিক্যাল মোবিলিটি। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোন অন্তর্নিহিত শক্তিটি কার্যকরী ভূমিকা পালন করে? Which inherent forces plays an effective role in the socialization of an individual? মন্দির মসজিদ, স্কুল কলেজ, ইউটিউব ফেসবুক, সব কয়টা। টেম্পল অ্যান্ড মস্কিউ, স্কুল কলেজ, ইউটিউব ফেসবুক, অল অফ দেম। একটু ভাবতে হবে, এগুলো একটু অন্যরকম।
সামাজিকীকরণের ক্ষেত্রে অন্তর্নিহিত কতগুলো শক্তি রয়েছে? মূলত তিনটে শক্তির কথা এখানে বলা রয়েছে, সেগুলো কি? উত্তরটা অবশ্যই সি না, সবকটাই তো উত্তরটা, মানে ডি, ইউটিউব অ্যান্ড ফেসবুক। কোন অন্তর্নিহিত শক্তি কার্যকরী ভূমিকা পালন করে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে? তিনটি। দেখো কি কি রয়েছে। একটা হচ্ছে মন্দির এবং মসজিদ, তার মানে এটা হচ্ছে শিক্ষামূলক প্রতিষ্ঠান, এই সরি সরি ধর্মীয় প্রতিষ্ঠান, এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষামূলক প্রতিষ্ঠান, এটা হচ্ছে গণমাধ্যম। তার মানে এই সব কটাই ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং গণমাধ্যম ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে অন্তর্নিহিত ভূমিকা পালন করে সব কটাই। জাস্ট ওয়েট, আমি একটু একটু ভাবি, ওটা মনে হয় ওইরকমই হবে। তার মানে দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, স্পেশালি এখানে যেটা হয়েছে যে যখন যখন একটু চিন্তা ভাবনা করছে, সামাজিক সোশ্যালাইজেশন হচ্ছে, একদম বললাম না স্কুল থেকে, একদম ছোট্ট পরিবার থেকে তার স্টার্ট হয়, কতদিনের প্রশ্ন হচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে পরিষ্কার দেখতে পাবো যে সামাজিকীকরণের ক্ষেত্রে যে ভূমিকাটা রয়েছে, সেটার ক্ষেত্রে একটাই কাজ, যে প্রত্যেকে একদম মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে শিখছে। এই শেখার পেছনে তাদের যে ভূমিকাগুলো রয়েছে, তাদের সেই ভূমিকা কিন্তু অ্যাকচুয়ালি সমাজে বিভিন্ন রকম আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা এটা করছে। অতএব আমাদের ভাবতে হবে, তার মানে এখানে যে প্রশ্নটা রয়েছে যে সামাজিকীকরণের ক্ষেত্রে কোন অন্তর্নিহিত শক্তিটি কার্যকরী ভূমিকা পালন করবে, এখানে কিন্তু তাহলে তিনটেই ভূমিকা পালন করবে, একদম কারেক্ট। একটা হচ্ছে শিক্ষামূলক, ধর্মীয়, আর হচ্ছে গণমাধ্যম। নেক্সট কোশ্চেন নাম্বার 21, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি বলতে কি বোঝায়? ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি বলতে যা বোঝায় নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে তা প্রযোজ্য? 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের বাধ্যতামূলক শিক্ষার সুযোগ করে দিতে হবে, সকল ছেলে মেয়েদের মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, তারপরে কি বলে, প্রতিটি ছেলে মেয়েদের বিদ্যালয়ের বই খাতা এবং সাইকেলের ব্যবস্থা করতে হবে, না সবকটা? ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটির ক্ষেত্রে কোনটি বেশি প্রযোজ্য? হুইচ অফ দ্য ফলোইং ইজ meant by equality of educational opportunity? All children should be provided with compulsory education up to the age of 14. All children should be provided with in midday meals. Book, notebook and bicycle should be provided in schools. সবগুলো আছে আজকাল দিনে, কিন্তু এখানে হবে নাম্বার এ, 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের বাধ্যতামূলক শিক্ষার সুযোগ করে দিতে হবে। আপনি শিক্ষাবিজ্ঞানের শিক্ষক হিসেবে সমাজ বিজ্ঞানের কোন বিষয়টিকে প্রাধান্য দেবেন? অ্যাজ আ এডুকেশন টিচার, হুইচ সাবজেক্ট অফ সোশিওলজি উড ইউ গিভ প্রায়োরিটি টু? ডাস্টবিনের ব্যবহার শেখাবেন বিদ্যালয় পরিষ্কার রাখার জন্য? টিচ দ্য ইউজ অফ ডাস্টবিন টু কিপ দ্য স্কুল ক্লিন? হাত ধোয়ার অভ্যেস করাবেন স্বাস্থ্য বজায় রাখার জন্য? instill the habit of washing hands to maintain health? সামাজিক যোগাযোগের মনোভাব গড়ে তুলবেন সুষ্ঠু যোগাযোগের জন্য? develop a attitude of social communication for proper communication, না all of them? আমার মনে হয় তো আমি যে এডুকেশনের টিচার হিসেবে আমি সবকটাই করবো, সবকটাই করা উচিত, তাই না? নেক্সট, কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য নয়? which is not a characteristics of secondary education? মুখোমুখি সম্পর্ক, আমরা বোধ, অপ্রত্যক্ষ যোগাযোগ কোনোটিই না। ফেস টু ফেস রিলেশন, উইজ আন্ডারস্ট্যান্ড, ইনডাইরেক্ট কমিউনিকেশন, নান। অপ্রত্যক্ষ যোগাযোগ, ইনডাইরেক্ট কমিউনিকেশন, এইটা আমরা করব না। ইনডাইরেক্ট কমিউনিকেশন কেন করব না? তার কারণ কি বলতো?
ইনডাইরেক্ট কমিউনিকেশন করলে মানে গৌণ গোষ্ঠীতে ইনডাইরেক্ট কমিউনিকেশনই হয় কিরকম, একদম নিচু স্তরের ধরো কোনো রাজনৈতিক দল, সে একদম উপরের স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইনস্ট্রাকশনটাই শুধু মানে, তার যোগাযোগটা ফেস টু ফেস, সামনাসামনি না, অপ্রত্যক্ষ, তাই না? নেক্সট, কোন শ্রেণীকে বুর্জুয়া শ্রেণী বলে উল্লেখ করা হয়েছে? আগে বলো বুর্জুয়া কে বলেছে? হুইচ ক্লাস ইজ রেফার টু অ্যাজ দ্য বুর্জিয়াসিস? আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, ওয়ার্কিং ক্লাস? উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, শ্রমিক শ্রেণী? আমাদের সোসাইটিতে মধ্যবিত্ত শ্রেণীর পরিমাণই বেশি। তো যাই হোক, কিন্তু এখানে আমি বলতে চাইছি কে বলেছেন বুর্জুয়ার কথা। বুর্জুয়ার কথা প্রথমে বলেছেন কার্ল মার্কস। কার্ল মার্কস বলেছেন বুর্জুয়া শ্রেণীর কথা। তো বুর্জুয়া শ্রেণী মানে বুর্জুয়া, তার ওখানে তিনি বলেছিলেন না শ্রেণীহীন সংগ্রাম, মানে শ্রেণীহীন একটা ক্লাসলেস সোসাইটি গড়তে চেয়েছিলেন, শ্রেণীহীন সমাজ গড়তে চেয়েছিলেন। তার মানে উচ্চবিত্তকে বলেছেন বুর্জুয়া শ্রেণী, আর একদম নিম্ন শ্রেণীকে বলেছেন শ্রমিক শ্রেণী, লেবার গ্রুপ দ্বারা। সংস্কৃতি শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে? কোলেরে, কোল, কালচার, কালেক্ট? From which English word does the word culture come? Etymological meaning of the culture? কোলেরে, কোল, কালচার, কালেক্ট। এটাই থাকলো আজকের হোমওয়ার্ক কোশ্চেন। আশা করব যারা ক্লাস দেখলেন সবাইকে শুভেচ্ছা, যে এই ক্লাসগুলোর সাথে সাথে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করতে হবে। ক্লাসটা তো দেখার সঙ্গে সঙ্গে লাইক করতে হবে, এটা মাস্ট। আমি তাহলে বুঝবো যে ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগার হয়েছে, নাহলে একটু মডিফাই করব, কি করা যায় দেখবো, তাই না? আর কমেন্ট করে জানাবে ক্লাসের কোন জায়গায় মডিফাই করলে ভালো হবে, বা ক্লাসটা ভালো লেগেছে তাও জানাবে। আর সাথে সাথে হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই প্রোভাইড করবে, তাই তো? তো আজকের ছিল এই ক্লাস। সবাইকে তাহলে যারা ক্লাস দেখলেও এই ক্লাসের নোটসটা তো পাওয়ার ব্যাপার থাকে, তাই না? পিডিএফ আকারে নোটস পেতে গেলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে হবে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে HTTP, এই স্বাগত সেজুকেয়ার এই চ্যানেলটাতে, মানে এই চ্যানেল বলতে এটা টেলিগ্রাম, এটাতে জয়েন করে নিতে হবে। তাহলে এই যে ক্লাসটা হলো ইউটিউবে, এই ক্লাসের পিডিএফটা ওখানে পৌঁছে যাবে। এবং যারা নতুন ক্লাস দেখলেন বা দেখলো যারা, তাদেরকে একটাই কথা বলার, অবশ্যই স্বাগত সেজুকেয়ার চ্যানেলে জয়েন হও, তোমাদের জন্য ওয়েলকাম। নিশ্চয়ই এডুকেশন সাবজেক্ট সম্পর্কে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে, সেগুলো এখান থেকে অবশ্যই জানতে পারবে। আর টেলিগ্রামে জয়েন হতে গেলে কেউ সরাসরি আমার এই ইউটিউবের ক্লাসের এইটা দেখে সরাসরি স্ক্যান করে নিলে, যদি ইউটিউবটা ডাউনলোড করার পর স্ক্যান করে নেয়, অটোমেটিক জয়েন হয়ে যাবে। তো ওকে, এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আর একটা কথা বলি, আমাদের এখন কিন্তু একটি অলরেডি কি বলবো, পেড ব্যাচের ক্লাস চলছে, পেড ব্যাচ চলছে SLST এডুকেশনে 2025 এডুকেশন সাবজেক্টের উপর SLST পেড ব্যাচ চলছে। কেউ অ্যাডমিশন নিতে চাইলে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে নেবে, অপারেটরের সঙ্গে যোগাযোগ করলে তবেই হবে। যোগাযোগ যদি করতে চাও সেভাবে করতে পারো, অপারেটর রয়েছেন, তার সঙ্গে কমিউনিকেট করে নেবে। ওকে, এইটুকুই ছিল আজকের বিষয়। সবাই ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে। ওকে, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো, ভালো রেখো।